ককরোচ বা আরশোলা হয়ে কি আপনি গর্বিত? যদি গর্বিত হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটি সুখবর রয়েছে। এতদিন ককরোচ জনতা পার্টির শুধুমাত্র ফলোয়ার্স ছিলেন আপনি। আপনি যদি সদস্য হতে চান তাহলে সরাসরি সদস্য হবার সুযোগ থাকছে, এমনই ঘোষণা করেছেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস। কি বলেছেন তিনি জানাবো আপনাদেরকে। এর পাশাপাশি আমরা সকলেই জানি ককরোচ জনতা পার্টি যেভাবে তাদের আন্দোলনকে সফল করেছে, তারপরে গোটা দেশের নজর তাদের দিকে। এরপরে কি করতে চলেছে সিজেপি, পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়েই সিজেপির অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা তিনি একটি ভিডিও বার্তায় জানিয়েছিলেন সিজেপির যারা কোর কমিটির সদস্যরা রয়েছেন তারা মুম্বাইয়ের সম্ভাজিনগরে অভিজিৎ ডিপকের বাড়িতে পৌঁছে গিয়েছেন। সিজেপির রণনীতি কি হবে, তাদের বিস্তার কিভাবে হবে, অর্থাৎ সংগঠনের বিস্তার কিভাবে করবে, এছাড়াও সিজেপির যে আন্দোলন তা গোটা দেশ জুড়ে ছড়িয়ে দেবে, কোনায় কোনায় তারা কিভাবে পৌঁছে দেবে, এই সবটা নিয়েই আলোচনা করা হয় দুদিন ব্যাপী। 5 ও 6 আগস্ট অভিজিৎ ডিপকের বাড়িতে এই বৈঠক হয়। সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকের পরেই প্রেস কনফারেন্স করে সিজেপি। সিজেপি কোন মতদর্শ নিয়ে এগিয়ে যাবে, তাদের পরবর্তী এজেন্ডা কি, क्या বলতে পাবলিক কর্মসূচির ঘোষণা করেছেন। ফের ময়দানে নামছে ককরোচ জনতা পার্টি। কবে থেকে তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে, তাদের সমস্যার কথা শুনবে ককরোচ জনতা পার্টির সদস্যরা, কোন কোন বিষয়গুলি তারা তুলে ধরবে। আর সব থেকে বড় প্রশ্ন ছিল ককরোচ জনতা পার্টি কি পলিটিক্যাল পার্টি হবে, তারও উত্তর দিয়েছেন সিজেপি। এছাড়াও আশুতোষ রাঙ্কা তিনি ঘোষণা করেন ককরোচ জনতা পার্টি জাতীয় ওয়ার্কিং কমিটি গঠন করেছে। সেই কমিটির সদস্য 11 জন। কারা সদস্য হলেন, কি দায়িত্ব দেওয়া হলো তাদেরকে, আর যারা সদস্য হয়েছেন তাদের ক্ষেত্রে বয়স একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সবটা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো, তাই গোটা ভিডিও দেখতে থাকুন স্কিপ না করে, কারণ যদি স্কিপ করে যান তাহলে বুঝতে পারবেন না প্রেস কনফারেন্সে অভিজিৎ ডিপকে তিনি কি বলেছেন, কোন গুরুত্বপূর্ণ দিকগুলি তুলে ধরেছেন। পাশাপাশি সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা প্রত্যেকেই তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। সবটা জানাবো আপনাদেরকে, তাই গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন পম্পি রায় টক্স। নমস্কার, আপনাদের সঙ্গে আমি পম্পি রায়। আপনাদেরকে পম্পি রায় টক্সে স্বাগত। সাংবাদিক বৈঠকের শুরুতেই বক্তব্য রাখেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ ডিপকে। তিনি বলেন 25শে জুলাই দেশের যুবশক্তির সবচেয়ে বড় জয় হয়েছে। এটা ঐতিহাসিক জয়। গত 12 বছর ধরে যে সরকার বলতো তাদের সরকারে কোনো ইস্তফা হয় না, জেনজি সেই সরকারের কাছ থেকে ইস্তফা নিয়েছে। শুধু ইস্তফা নয়, এই সরকারকে ঝুঁকতে বাধ্য করেছে। সবচেয়ে বড় জয়। মানুষের মনে যে ভয় ছিল সেই ভয় আর নেই, ভয় শেষ হয়ে গিয়েছে। 10-12 বছর ধরে সরকারের প্রতি ভয় ছিল সাধারণ মানুষের। সরকারের বিপক্ষে যদি কেউ কথা বলে তাহলে তার বিরুদ্ধে মামলা হবে, জেলে পাঠানো হবে। তারপরেও তা উপেক্ষা করে দেশের যুব সমাজ জেনজিরা রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে, আন্দোলন গড়ে তুলেছে। এই আন্দোলন যুবদের নিজের আওয়াজ ফিরিয়ে দিয়েছে, লোকতন্ত্র দিয়েছে, শক্তি দিয়েছে সরকারকে প্রশ্ন করার এবং জবাবদিহি চাওয়ার। 25 जुलाई को इस देश के युवाओं की बहुत बड़ी जीत हुई, इस देश के जेनजी की बहुत बड़ी जीत हुई और ये जीत बहुत ही ऐतिहासिक थी। ये जीत ऐतिहासिक इसलिए थी क्योंकि जो सरकार कहती थी 12 साल से इस सरकार में इस्तीफे नहीं होते, इस देश के युवाओं ने, इस देश के जेनजी ने उस सरकार से इस्तीफा लिया और सिर्फ इस्तीफा ही नहीं लिया, इस सरकार को झुकने पर मजबूर किया है। वो सबसे बड़ी अचीवमेंट थी कि लोगों के अंदर का जो डर था वो खत्म हो चुका है। ককরোচ জনতা পার্টির আইডিওলজি বা মতদর্শ কি? অভিজিৎ ডিপকে জানান আমাদের দেশের সংবিধানের যা মতদর্শ তাই ককরোচ জনতা পার্টির মতদর্শ। ডক্টর বি.আর. আম্বেদকরের ন্যায় বিচার ও সমতা, মহাত্মা গান্ধীর সত্য অহিংস শান্তিপূর্ণ আন্দোলন, পণ্ডিত জওহরলাল নেহরুর মডার্ন ইন্ডিয়া ফাউন্ডেশন, ভারতের আধুনিকীকরণের রূপকার ছিলেন তিনি। আম্বেদকর, গান্ধীজি, নেহরুর যা মতদর্শ সবটাই সিজেপির মতদর্শ বলেন ককরোচ প্রধান। कॉकरोच जनता पार्टी की वही विचारधारा, वही आइडियोलॉजी है जो इस देश के संविधान की विचारधारा है। कॉकरोच जनता पार्टी डॉक्टर बाबा साहेब अम्बेडकर, महात्मा गांधी और पंडित जवाहरलाल नेहरू ने जो भारत का सपना देखा था, उनके सपनों का जो भारत था, उनकी जो फिलोसफी थी, हमारी विचारधारा भी वही रहेगी। ককরোচ জনতা পার্টির আগামী দিনের এজেন্ডা কি? অভিজিৎ ডিপকে বলেছেন
সেপ্টেম্বর থেকে নেশন ওয়াইড ট্যুর, নেশন ওয়াইড ক্যাম্পেইন শুরু করবে ককরোচ জনতা পার্টি। অর্থাৎ গোটা দেশ জুড়ে ক্যাম্পেইন চালাবে, ট্যুর করবে সিজেপি। সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলবে, তাই কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে কিয়া বলতি পাবলিক। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের কি সমস্যা হচ্ছে, সমস্যার পাশাপাশি তারা জানতে চাইবেন সমাধানও, কি চান তারা। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন, কারণ প্রথম থেকেই আমরা দেখেছি যেহেতু এটি যুবদের আন্দোলন, জেন জি আন্দোলন। এ বিষয়ে অভিজিৎ দেবকে বলেন, গোটা দেশের মধ্যে সবচেয়ে ভোটারের সংখ্যায় বেশি রয়েছে জেন জিরা, প্রায় 65% ভোটার জেন জি। দেশে যেই শিক্ষা নিয়ে সমস্যা, বেকার সমস্যা, দেশের যুবরা কি চাইছে তাদের সঙ্গে কথা বলতে হবে। हम एक अनाउंसमेंट करने जा रहे हैं। सितंबर के महीने में कॉकरोच जनता पार्टी एक नेशन वाइड कैंपेन शुरू करने जा रही है। ये एक तरीके का नेशन वाइड टूर होगा हमारा। इस कैंपेन का नाम होगा क्या बोलती पब्लिक, क्योंकि अभी जो जरूरत है वो पब्लिक की बात होने का जरूरत है। पब्लिक को अपनी बात रखनी पड़ेगी। पब्लिक की आवाज सुनने का वक्त आ चुका है और अगर आप पब्लिक की आवाज नहीं सुनोगे तो पब्लिक ये सड़कों पर उतरेगी। কোন কোন বিষয় নিয়ে আগামী দিনে এগোবে সিজেপি? অভিজিৎ দেবকে মারাত্মক অভিযোগ করেছেন। তিনি বলেছেন, গত 10 বছরে প্রায় 94,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। সেই স্কুলগুলি বন্ধ না করে সরকারি স্কুলগুলির সংস্কার করতে পারত, কিন্তু সরকার কি বেছে নিয়েছে? সরকারি স্কুলগুলিকে একদিকে বন্ধ করে দেওয়া হয়েছে, অন্যদিকে ফায়দা তুলেছে প্রাইভেট স্কুলগুলি। কারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যখন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতেই পড়াশোনা করতে যাচ্ছে, তাদের বার্ষিক 1 থেকে 1.5 লাখ টাকা ফিস দিতে হচ্ছে। সেটা তাদের পারিবারিক ইনকামই না, তা তাদের সেভিংসও নেই। তাই পড়াশোনার খরচ সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রাখতে হবে, যাতে প্রত্যেকে পড়াশোনা করতে পারে। শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নয়, কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও একই ব্যবস্থা করতে হবে সরকারকে। এই প্রসঙ্গে অভিজিৎ দেবকে বলেন, বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন, এডুকেশন ইজ আ ফান্ডামেন্টাল রাইটস, শিক্ষা মৌলিক অধিকার। एजुकेशन रिफॉर्म्स एक सबसे बड़ी हमारी टॉप प्रायोरिटी रहेगा, क्योंकि आज हमारे देश की जो भी हालत है वो इसी की वजह से, क्योंकि एजुकेशन प्रायोरिटी नहीं है। पिछले 10 साल में 94,000 सरकारी स्कूल बंद कर दिए गए। इन स्कूलों को सुधारा जा सकता था, रेनोवेट किया जा सकता था, लेकिन सरकार ने क्या चुना? सरकार ने सरकारी स्कूलों को बंद करना चुना, क्योंकि फायदा इससे सीधा प्राइवेट स्कूलों को होगा। हम वो बदलना चाहते हैं। हम चाहते हैं कि ये जो शिक्षा को इतना एक्सपेंसिव बनाया है, स्कूलिंग को इतना एक्सपेंसिव बनाया हुआ है, वो एक तो पहले कम हो जाए। प्राइवेट स्कूलों पर कैप लगना चाहिए फीस के रिगार्डिंग। सरकारी स्कूलों पर सरकार को काम करना पड़ेगा। आपकी जिम्मेदारी है सरकारी स्कूल चलाना। প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা, নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা সবকিছু নিয়ে প্রশ্ন তোলেন অভিজিৎ দেবকে। ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি, প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা। সকালে আপনি ভোট করছেন এক সরকারকে আনার জন্য, সন্ধ্যাবেলায় গিয়ে দেখছেন অন্য সরকার গঠন হয়ে যাচ্ছে। পলিটিক্যাল সিস্টেমের উপর থেকে মানুষের ভরসা উঠে যাচ্ছে। এটা চলতে থাকলে দেশের জন্য ভয়ঙ্কর ইঙ্গিত। हमारे देश में जो कुछ हो रहा है उसके बाद से इंस्टीट्यूशनल अकाउंटेबिलिटी हमारे देश में एक बहुत ही डेंजरस सिचुएशन में है। अभी लोग कहते हैं कि हम सुबह किसी को एक पार्टी से चुनते हैं, वो शाम को किसी और पार्टी में होता है। सुबह हम एक सरकार के लिए वोट करते हैं, लेकिन शाम को कोई और ही सरकार बन जाती है। और जब वो नहीं होता है तो ईडी सीबीआई भेजकर पार्टियों को तोड़ा जाता है। तो एक जो पॉलिटिकल सिस्टम है उसके ऊपर से भी लोगों का भरोसा उठते जा रहा है, और अगर ऐसा चलता रहा तो इस देश के डेमोक्रेसी के लिए बहुत ही डेंजरस साइन है। ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন। আমাদের দেশে একটা সময় ছিল ভোটাররা সরকার নির্বাচন করত, আর এখন সরকার ঠিক করে দিচ্ছে কে ভোট দেবে আর কে ভোট দেবে না। গণতন্ত্র এভাবে চলতে পারে না। তাই ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনের কি দায়িত্ব সেটা ফিক্সড করতে হবে, নির্দিষ্ট করতে হবে। दूसरा, इलेक्शन कमीशन। हमारे देश में एक टाइम हुआ करता था जहां पर वोटर्स सरकार चुनते थे, लेकिन आज के दौर में क्या हो रहा है? सरकार चुन रही है कि वोटर कौन होगा, सरकार चुन रही है कि कौन वोट नहीं करेगा, कौन वोट डालेगा। तो डेमोक्रेसी ऐसे नहीं चल सकती है। বিচার ব্যবস্থা নিয়ে তিনি বলেন, যখন সাধারণ মানুষ আদালতে যায় বিচার পাওয়ার আশায়, তখন তাদেরকে দিনের পর দিন আদালতে যেতে হয়, সহজে বিচার মেলে না।
কোনো ধনী ব্যবসায়ী চলে গেলে দ্রুত শুনানি হয়, এমনকি মধ্যরাতেও শুনানি হয়েছে। এই প্রসঙ্গ উত্থাপন করেন অভিজিৎ ডিপকে। তিনি বলেন, যদি এরকম হতে থাকে হাই প্রোফাইল কেসেই শুধুমাত্র গুরুত্ব দেওয়া হবে, তাহলে দেশের বিচার ব্যবস্থার উপরে সাধারণ মানুষের যে আস্থা রয়েছে তা উঠে যাবে। और उसके साथ साथ अभी जुडिशरी जो है, जुडिशरी के ऊपर भी बहुत बड़ा प्रश्न चिन्ह निर्माण है। जहां एमपी एमएलए को पार्टी स्विच करवाना है, वहां अर्जेंट हियरिंग हो जाती है, अर्जेंट ऑर्डर भी आ जाता है। लेकिन जब इस देश का सामान्य नागरिक जब कोर्ट में जाता है, तब अर्जेंट हियरिंग नहीं होती है। और तब तो मतलब कुछ जज तो ऐसे वो स्टेटमेंट भी दे देते कि हमारे पास अभी इसके लिए टाइम नहीं है। तो इसके वजह से देश के लोगों का जुडिशरी से भी भरोसा उठता जा रहा है। মেইনস্ট্রিম মিডিয়াকেও সাবধান করে অভিজিৎ বলেন, শুধুমাত্র সরকারের নয়, দেশের জনগণের আওয়াজ হয়ে উঠতে হবে। অভিজিৎ বলেন, সবাই যদি মনে করে ককরোচ জনতা পার্টি সব সমস্যার সমাধান করে দেবে, এটা কখনো হবে না। কারণ একজনের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। কোনো ব্যক্তি যদি বলে সব সমস্যার সমাধান করে দেবে, তাহলে সে মিথ্যে বলছে। সেটা আমরা দেখেছি 2014-তে। দেশের মানুষের এই মুহূর্তে প্রয়োজন পলিটিক্যাল আইডিওলজি, অর্থাৎ রাজনৈতিক মতদর্শের উপরে উঠে যে সংগঠন যেই কাজ করুক না কেন, সব সংগঠনগুলোকে একত্রিত হতে হবে, একটি গ্রুপ বানাতে হবে, যাতে সরকারের উপরে চাপ তৈরি হয় আর সরকার বাধ্য হয় জনগণের কথা শুনতে। এতে প্রমাণ হবে গণতন্ত্র আসলে কি, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। এটা ফিরিয়ে আনতে হবে, বলেছেন অভিজিৎ ডিপকে। প্রসঙ্গত, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এই বিখ্যাত উক্তিটি করেছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। অভিজিৎ ডিপকের পর বক্তব্য রাখেন ককরোচ মুখপাত্র সৌরভ দাস। তিনি বলেন, এটি একটি লিডারলেস মুভমেন্ট। যারা গ্রাউন্ডে নেমে প্রতিবাদ করেছেন, সমস্যা তুলে ধরেছেন, কিংবা যারা অনলাইনে সমস্যা তুলে ধরছেন, প্রতিবাদ করছেন, তারা প্রত্যেকেই একজন লিডার। এর পাশাপাশি সৌরভ বলেন, তারা ইতিমধ্যেই সদস্য সংগ্রহ অভিযান শুরু করে দিয়েছে। অর্থাৎ সদস্য হতে পারবেন আপনারা ককরোচ জনতা পার্টির। ককরোচ জনতা পার্টির সদস্য হতে গেলে কি করতে হবে আপনাদেরকে? অনলাইন ওয়েবসাইট ককরোচ, COCKROACHJANTA, ককরোচ জনতা পার্টি PARTY পার্টি .org, অর্গানাইজেশনের শর্ট ফর্ম ORG, তারপরে স্ল্যাশ দিয়ে জয়েন করার কথা বলা হচ্ছে JOIN। তবে আপনারা যখনই ককরোচ জনতা পার্টি লিখবেন, তখনই দেখবেন ককরোচ জনতা পার্টির ওয়েবসাইটটি চলে আসছে। তার নিচেই জয়েন বলে একটি অপশন দেওয়া থাকছে, সেই জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পরে বেশ কয়েকটি প্রশ্ন আসবে, আপনার নাম, আপনার প্রফেশন, আপনি কি চাকরি করেন বা আপনি কি স্টুডেন্ট, সেটা আপনি ওখানটায় লিখে দেবেন। এর পাশাপাশি কেন আপনি সদস্য হতে চাইছেন, এরকম কয়েকটি প্রশ্ন রয়েছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। তারপরেই আপনি ককরোচ জনতা পার্টির সদস্য হয়ে যেতে পারবেন। ককরোচ জনতা পার্টির সদস্য হওয়া নিয়ে কি বলেছেন সৌরভ দাস, শোনাবো আপনাদের। अपनी आवाज़ को बुलंद करिए। हम सबकी आवाज़ तब बुलंद होगी जब हम सारे लोग यूनाइटेड होंगे। एंड हम वो स्टेक लेना चाहते हैं ये मेंबरशिप ड्राइव के थ्रू। तो सभी से अपील है कि आप QR कोड स्कैन करें या तो हमारे वेबसाइट पे जाएं एंड वहाँ पे आप रजिस्टर करें। ফান্ডিং নিয়ে সৌরভ দাস বলেন, ককরোচ জনতা পার্টি কোনো ধরনের ফান্ডিং অ্যাকসেপ্ট করছে না, এমনকি তারা কোনো ধরনের ক্রাউড ফান্ডিংও চালাচ্ছে না। অভিজিৎ ডিপকে বলেন, যদি পরবর্তী সময় মনে হয় তাহলে তারা ক্রাউড ফান্ডিং এর ব্যবস্থা করতে পারেন। फंडिंग पर मैं सभी लोग करता हूँ। हमारे पास तो उतना पैसा नहीं है, लेकिन हम सेटअप करने जा रहे हैं। अभी क्राउड से ही फंडिंग लेंगे हम। उसमें मैं कोशिश करूंगा आप लोग भी थोड़ा बहुत डोनेट कर दीजिए। মানুষজন চাইছেন ককরোচ জনতা পার্টি পলিটিক্যাল পার্টি হোক, তবে সৌরভ দাস জানিয়েছেন এই সময় দাঁড়িয়ে কোনো রকম পলিটিক্যাল পার্টি দেশে তৈরি করা ঠিক হবে না বলে তারা মনে করছেন। তাই ককরোচ জনতা পার্টি এই মুহূর্তে পলিটিক্যাল পার্টি হচ্ছে না, স্পষ্ট জবাব সিজেপির। लेकिन इस टाइम पे जिस किस्म के हालात हैं इस देश में, इस हालात में एक और पॉलिटिकल पार्टी बनना कोई यूजफुल नहीं होगा, ऐसा हमें लगता है। तो इंस्टेड ऑफ फोकसिंग आवर एनर्जी इनटू मेकिंग अ पॉलिटिकल पार्टी, हमारा एनर्जी वहां पे यूज करने से बेटर होगा कि हम लोग ग्राउंड पे जाएं, लोगों से जुड़े। সৌরভ দাসের পরে বক্তব্য রাখেন সিজেপির অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা। তিনি জানান, ককরোচ জনতা পার্টির জাতীয় ওয়ার্কিং কমিটি তৈরি করা হয়েছে। এই ন্যাশনাল ওয়ার্কিং কমিটিতে 11 জন সদস্য রয়েছেন। पहली लेयर ऑफ नेशनल लीडरशिप है, उसको रेटिफाई किया है। मैं चाहूंगा कि आप सभी के नाम नोट करें, लेकिन उनकी उम्र जरूर नोट करिएगा, क्योंकि बहुत ही यंग टीम
आगे चल के सीजेपी को लीड करेगी। এখানে যারা সদস্য রয়েছেন তাদের বয়স 26 থেকে 35 বছরের মধ্যে। এবার আমরা নজর রাখবো কাকে কোন দায়িত্ব দেওয়া হয়েছে, কোন কোন 11 জন সদস্য হলেন সিজেপির। ককরোচ জনতা পার্টির ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সর্বভারতীয় আহ্বায়ক কনভেনার যিনি প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে বয়স 30, যুগ্ম সহ আহ্বায়ক কো কনভেনার সৌরভ দাস বয়স 27, কো কনভেনার আশুতোষ রাঙ্কা বয়স 30, ন্যাশনাল অর্গানাইজেশন ইনচার্জ অর্থাৎ জাতীয় সংগঠন ইনচার্জ আজিঙ্ক সিন্ডে বয়স 35, অর্গানাইজেশন কো ইনচার্জ অ্যান্ড নর্থ জোন লিড সহযোগী ইনচার্জ দীপক বালিয়া বয়স 26 বছর। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এদের কাজ হবে গোটা দেশে সংগঠনকে বিস্তার করা। আর সব থেকে বেশি বয়স এই কমিটির 35 বছরের অজিক সিন্ডে রয়েছেন, আর সব থেকে কম বয়স 26 বছরের দীপক বালিয়া, দুজনেরই একই কাজ। ন্যাশনাল সেক্রেটারি সর্বভারতীয় সম্পাদক আফরিন নওয়াজ বয়স 34, লিগাল অ্যাফেয়ার্স লিড আইনের বিষয়টি দেখবেন রত্না সিং বয়স 31, রিসার্চ অ্যান্ড পলিসি লিড গবেষণা এবং নীতি নির্ধারণের বিষয় দেখবেন বৈষ্ণবী গৌর বয়স 29, টেকনোলজি লিড প্রযুক্তি বিষয়ক প্রধান রোহন দেশপান্ডে বয়স 31, মিডিয়া লিড মিডিয়া প্রধান বিজয় রেড্ডি মাল্লাঙ্গি বয়স 30, ফিনান্স সংগঠনের অর্থনৈতিক বিষয়ে দেখবেন যোগেশ ইঙ্গালে বয়স 33। সিজেপি সংগঠনকে বিস্তার করতে ও মজবুত করতে গোটা দেশকে 5টি জোনে ভাগ করেছে, 4 জনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। জোনগুলির দায়িত্বে কারা রয়েছেন? নর্থ জোন দীপক বালিয়া 26 বছর বয়স, সাউথ জোন বিজয় রেড্ডি মালাঙ্গি বয়স 30, ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট জোন অঙ্কিত ভরদ্বাজ বয়স 35, ওয়েস্ট জোন যোগেশ ইঙ্গালে বয়স 33। নেট প্রশ্নফাঁস কাণ্ডে দেশ জুড়ে তৈরি হওয়া অসন্তোষের জেরে তরুণ প্রজন্মের মন বুঝতে এবং তাদের সঙ্গে দূরত্ব ঘোচাতে সক্রিয় হয়েছে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, প্রতিবাদ করলেই রাষ্ট্রদ্রোহী নয়, তাদের ক্ষোভ ন্যায্য, তারা আমাদের প্রজন্মের থেকে বেশি সৎ। এই প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি, দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের সময় বেশ কয়েকজন যুবককে দেশদ্রোহী বলে চিহ্নিত করার চেষ্টা করেছিল বিজেপির বেশ কয়েকজন নেতা। 13ই আগস্ট তরুণ প্রজন্মের সঙ্গে বৈঠক করবেন মোহন ভাগবত। এই প্রসঙ্গে ককরোচ প্রধানের খোঁচা, বয়স্কদের সঙ্গে বৈঠক করে কি লাভ? আলোচনা আরও অর্থবহ হবে যদি তার নেতৃত্বে থাকে তরুণ প্রজন্মের কণ্ঠস্বর। সাংবাদিকরা মোহন ভাগবত সম্পর্কে অভিজিৎ ডিপকে প্রশ্ন করলে তখন ককরোচ প্রধান বলেন, 20 জুলাই যন্তর মন্তরে যে সমস্ত আন্দোলনকারীরা যুবরা মার খেয়েছিল তাদের সঙ্গে কথা বলুন মোহন ভাগবত, আর তিনি তো বিজেপির লিডার। তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলুন যে সমস্ত যুবদেরকে মারা হয়েছিল তাদের কাছে ক্ষমা চাইতে, কারণ নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নির্দেশেই পুলিশ মেরেছিল। প্রত্যেক বছর 15ই আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দেন প্রধানমন্ত্রী। অভিজিৎ ডিপকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ করেছেন এবারের ভাষণ যেন জেনজি যুবদের জন্য হয়। জেনজিদের জন্য তিনি কি করছেন, কিভাবে জেনজিদের জন্য একটা ভালো ভবিষ্যৎ দিতে পারবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জেনজিরাও যাতে একই রিকোয়েস্ট করেন এই আবেদন রাখেন ককরোচ প্রধান অভিজিৎ ডিপকে। हेलो एवरीवन, 15 अगस्त आ रहा है। हर इंडिपेंडेंस डे को हमारे प्राइम मिनिस्टर रेड फोर्ट से भाषण करते हैं, तो इस बार हम चाहते हैं कि प्राइम मिनिस्टर का जो स्पीच है वो जेनजी के लिए हो, यूथ के लिए हो। प्राइम मिनिस्टर नरेंद्र मोदी अपनी स्पीच में इस बार 15 अगस्त को बताए कि वो जेनजी के लिए क्या कर रहे हैं, यूथ के लिए क्या कर रहे हैं और कैसे वो उनको एक बेटर फ्यूचर प्रोवाइड कर सकते हैं। और मैं आप लोगों से भी रिक्वेस्ट करता हूँ कि अगले 1 हफ्ते तक प्लीज़ आप सभी लोग प्राइम मिनिस्टर से रिक्वेस्ट करिए कि इस बार उनकी जो स्पीच है वो आप लोगों के लिए होनी चाहिए, यानी कि जेनजी के लिए होनी चाहिए, यूथ के लिए होनी चाहिए। দেশব্যাপী তৃণমূল স্তরে কাজ করবেন সিজেপি সংগঠনের সদস্যরা। আগামী 6 মাসে রাজ্যে রাজ্যে সংগঠনকে মজবুত করা, এমনকি সদস্য সংখ্যা বাড়ানো, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করবেন সিজেপির নেতারা। তাদের এই কর্মসূচিকে কিভাবে দেখছেন আপনারা? আপনি কি ককরোচ জনতা পার্টির সদস্য হচ্ছেন? জানান কমেন্টে।
ভিডিও পছন্দ হলে লাইক ও শেয়ার করুন। থ্যাঙ্কস বলে একটি বাটন আছে, সেখানে ক্লিক করে আপনার পছন্দের অপশন বেছে নিতে পারেন। আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহ দিতে পম্পি রায় টক্স সাবস্ক্রাইব করুন। নমস্কার, আপনাদের সঙ্গে ছিলাম আমি পম্পি রায়। ধন্যবাদ।